সমসাময়িক ঘটনা নিয়ে আলোচনা অনুষ্ঠান মাছরাঙা সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল হক। দর্শক, এখন সারা দেশ তাকিয়ে আছে শাহবাগের দিকে, আমরাও তার বাইরে নই। আর তাই নিয়ে আমাদের আজকের বিষয় থেমে নেই তারুণ্যের জোয়ার। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, এপির ব্যুরো চিফ ফরিদ হোসেন এবং ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট রাকিবুল বাশার রাকিব। আর আমাদের প্রতিনিধি আছেন এখন শাহবাগ চত্বরে, যার সাথে আমরা সরাসরি সর্বশেষ অবস্থার কথা জানতে চাইব। দর্শক, চাইলে আপনারা আমাদের সাথে অংশ নিতে পারেন, ফোন করতে পারেন, SMS করতে পারেন, অথবা ফেসবুকের মাধ্যমে আপনার মতামত আমাদের জানাতে পারেন। আর তার ঠিকানাগুলো আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পারবেন, মাছরাঙা স্ক্রিনে। দর্শক, প্রায় 2 সপ্তাহ পার হয়ে গেছে শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিবাদের ভাষা। এখন দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই নতুন নতুন কর্মসূচি আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি। আর সেখানে আছে আমাদের প্রতিনিধি মাহমুদ। আমরা সরাসরি মাহমুদের কাছে প্রথমে চলে যাচ্ছি সেখানকার সর্বশেষ অবস্থা জানতে। মাহমুদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাহমুদ, আমরা যতদূর শুনেছি যে আজকে প্রথমবারের মতো ব্লগাররা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তারা বলছেন যে তাদের এই আন্দোলন নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্ন বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আপনি কি আমাকে বলতে পারবেন আসলে কি বলতে চাইছেন তারা? জি মাহমুদ, শুনতে পাচ্ছেন? মাহমুদ কি শুনতে পাচ্ছেন আমাকে? শুরু করব। মাহমুদ, আমি বুঝতে পারছি আপনার ওখানে প্রচুর শব্দের কারণে হয়তো বা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। আমরা আসলে আপনার কাছে জানতে চাইছিলাম যে সেখানে সর্বশেষ অবস্থা কি। আজকে আমরা প্রথম শুনেছি সেখানে সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আপনি কি আমাদের বলতে পারবেন সেই বিষয়টি তারা কি বলতে চাইছেন? দর্শক, দুঃখিত, সেখানকার এতটাই শব্দ যে আমরা আসলে টানা 16 দিনের এই গণ আন্দোলন যেন মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মুখরিত করেছে এই প্রজন্ম চত্বর। এবং সকাল থেকে যেমন লোক ছিল, লোকজনের সমাগম ছিল ছবির হাট থেকে শাহবাগের মোড় পর্যন্ত, ঠিক তেমনটি না হলেও রাত যতই বাড়ছে ততই যেন লোক আরও বাড়ছে। এবং কম না হলেও এখানে সবখানে সবার কাছে এখন একই হয়েছে যে ফাঁসির দাবিতে। এখানে সবচেয়ে যেটা বেশি দেখা যাচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীদের, এছাড়াও রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাথে সাথে রয়েছে বিভিন্ন পথচারীরা রয়েছে। অনেকে আবার দেখা যাচ্ছে অফিসে ফেরার পথে এখানে এসে আবার বাসায় ফিরে না গিয়ে তারা প্রজন্ম চত্বরের এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নতুন প্রজন্মের আলোকেই দেখতে যাচ্ছেন। এমনইভাবে বিভিন্নভাবে তারা এই প্রজন্মের চত্বরে এসে ফাঁসির দাবিতে যেন আরও মুখরিত করেছেন এই প্রজন্ম চত্বরকে। আশরাফ। মাহমুদ, আপনি কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা? প্রজন্ম চত্বরকে ঘিরে মানুষের মধ্যে যেমনই উদ্দীপনা সৃষ্টি হচ্ছে তেমনই দুঃখিত দর্শক, আসলে ওখানে শব্দটা এতই বেশি যে আসলে মাহমুদ আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছে না। সুতরাং আমি যে প্রশ্ন করেছিলাম সেটার উত্তর তার থেকে এখনো পাইনি। আমাদের সাথে ব্লগার আছেন। জি, আমরা আজকে শুনেছি সেখানে সংবাদ সম্মেলনের কথা, হয়তো বা আপনি সেখানে ছিলেন না, কিন্তু সেখানে একটা বলা হচ্ছে যে বিভিন্ন বিভ্রান্তির কথা আমরা শুনতে পাচ্ছি। যেমন ব্লগ থেকে আপনাদের আন্দোলন শুরু, ব্লগে আসলে আপনারা কি ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ছেন? গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিরুদ্ধে অনেক কুৎসা রটানো হচ্ছে। অনেকেই বলছে যে আমাদের এখানে নাকি আসর বসে গেছে, আমরা টাকার বিনিময়ে আমাদের আনা হচ্ছে, এ ধরনের অনেক কুৎসা রটানো করা হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমরা সাইবার যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের প্রজন্ম চত্বর থেকেই সাইবার যুদ্ধ নামে ফেসবুক একটা পেজের মাধ্যমে আমরা সম্প্রতি সব যুদ্ধগুলো চালাচ্ছি। এবং যারা ব্লগে কাজ করছি তারা ব্লগে বিভিন্ন পোস্ট দিয়ে যাচ্ছি। প্রতিনিয়তই আমাদের কাজ থাকছে অনলাইনে যুদ্ধ করা। আমরা ওখানে দেখেছি আপনাদের একটা বড় সংখ্যক ব্লগাররাই সেখানে থেকে যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। শুধু কি আসলে টাকার অভিযোগটা উঠছে, আর কি কোনো অভিযোগের কথা? হ্যাঁ, আমরা অনেকেই বলছেন যে ওখানে নাকি আমাদের মদ গাঁজার আসর হচ্ছে। আমি তাদেরকে বলতে চাই যে আপনারা আসুন, আপনারা এসে দেখে যান যে আমাদের মদ গাঁজার আসর হচ্ছে নাকি আমরা আন্দোলন করছি।
তাদের আচ্ছা, এটা এই- টোটালি একটা হচ্ছে আমাদেরকে অন্যদের কাছে হেয় করা কিংবা হচ্ছে জামাতি প্রোপাগান্ডা বলতে পারেন এটাকে আপনি টোটালটাই। আচ্ছা, আপনারা তো ব্লগে সবসময় এটা ফলো করেন, কারা এই ধরনের অপপ্রচার করছেন, আপনারা কি সেই ধরনের আমরা দেখছি যে স্পষ্ট এই করতে এই পেরেছেন? আইডিগুলো পুরোটাই নতুন আইডি হচ্ছে। ইভেন আমি আন্দোলন শুরুর পর থেকে ফেসবুকে প্রায় 1200 ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রেখে দিয়েছি, কারণ এগুলো দেখা যাচ্ছে যে 1 ঘন্টা আগে ক্রিয়েট করা, 2 দিন আগে ক্রিয়েট করা। তারা এগুলো ক্রিয়েট করে নতুন নতুন করে ক্রিয়েট করছে এবং এই শুধুমাত্র এই কাজগুলোই করে যাচ্ছে তারা। মানে এই নতুন নতুন ভাবে ক্রিয়েট করা আইডি account থেকে active নতুনভাবে করে, অ্যাকাউন্ট হ্যাঁ, অ্যাক্টিভ করে তারপর এগুলো করছে। এই তথ্যগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনাদের তো একটা নির্দিষ্ট ব্লগ আছে যে প্রজন্ম চত্বর, আমাদের প্রজন্ম ব্লগ। প্রজন্ম ব্লগ, সেটার অবস্থা কি এখন? আমরা প্রজন্ম ব্লগের মাধ্যমে এটা যুদ্ধ চালিয়ে যাচ্ছি। প্রজন্ম ব্লগে আমরা নিয়মিত পোস্ট দিয়ে যাচ্ছি। আমরা যারা প্রজন্ম ব্লগের ব্লগার রয়েছে আমাদের চেষ্টা থাকছে যে প্রতিনিয়ত এই যুদ্ধগুলো চালানোর। আচ্ছা, শাহরিয়ার কবির, আপনারাই তো আসলে শুরু করেছিলেন এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি প্রথম থেকে। এই যে তারা একটা নতুন পরিস্থিতির মুখোমুখি পড়েছে, আপনার কি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল কিনা? আমি তো বলবো এখন যে অপপ্রচার, এটা হচ্ছে জামাতের অতি পুরাতন কৌশল, যে পুরনো কৌশল, এটা এমন কিছু নতুন নয়। যখন শহীদ জননী জাহানারা ইমাম 71-এ ঘাতক দালা নির্মূল কমিটি গঠন করে গণ আদালতের কর্মসূচি ঘোষণা করলেন, নির্মূল কমিটির শীর্ষ নেতা যারা আছেন, জাহানারা ইমাম, সুফিয়া কামাল, কবির চৌধুরী, আহমেদ শরীফ থেকে শুরু করে সবার বিরুদ্ধে জামাতের সমস্ত পত্রিকায়, তখন ভাগ্যিস এত টেলিভিশন ছিল না, ব্লগ ছিল না, কিছুই ছিল না, কিন্তু ওদের খবরের কাগজগুলো ধারাবাহিকভাবে মিথ্যা অপপ্রচার, চরিত্র হনন, এমন কদর্য কুৎসিত কথা লিখতো যেগুলো বলা সম্ভব না। ওই যে টাকার কথা তখনও বলেছিল, এবং কিন্তু, সেই তখন ওদের তো এত কাগজে স্যার আমি ব্যাপকভাবে একটা অ্যাড ছড়াতে করতে পারেনি। চাই স্যার। না, খবরের কাগজ, আমি বলছি খবরের কাগজে, এই যে আজকে নয়া দিগন্ত পত্রিকায় অর্ধেক পৃষ্ঠা জুড়ে যে খবর ছাপলো, কি মুনতাসির মামুন, আমরা নাকি এই মঞ্চ চালাচ্ছি, আমরা নাস্তিক, মুরতাদ, কাফের ইত্যাদি, বামপন্থী, কমিউনিস্ট যা কিছু আছে, আবার বলছে কাদিয়ানি এবং কাদিয়ানি আব্দুল আওয়ালের সঙ্গে শাহরিয়ার কবির মঞ্চে বসে এটা। তা আমি সঙ্গে সঙ্গে আমাদের লয়ারকে বলেছি, এই যে পীর নামের যে বদমাশটা এটা দিয়েছে বিজ্ঞাপন, কি জানো, চিটাগংয়ের এক পীর, আমরা এরকম ডাহা মিথ্যে কথা, যে লোকটা নিজেকে পীর বলে ক্লেম করে, সে কি করে এরকম ডাহা মিথ্যে কথা বলতে পারে? রাকিব যেটা বললো, এগুলো কিন্তু রাকিব সবগুলো আছে, যে এরা মদের আসর হচ্ছে, মেয়ে নাচাচ্ছে, এই করছে, সে করছে, মানে অশ্লীলতা চূড়ান্ত। এটাই হচ্ছে জামাতের কৌশল, যে মানুষকে বিভ্রান্ত করা। তাদের এখন টাকা আছে, শত শত কোটি টাকা তারা শুধুমাত্র প্রচারের জন্য ব্যয় করছে। এরা তো এই ছেলেদেরকে আমাদেরকে স্যালিউট করতে হবে, যে তারা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতন সব কিছু ফেলে তারা যেভাবে এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। আর জামাতের আপনারা জানেন যে কি, এটা রাশিদ খান মেননও সংসদে বলেছিলেন, একটা লেখা ব্লগে, একটা পোস্টের জন্য তাকে 10,000 টাকা করে দেওয়া হয়। এত টাকা জামাতের আছে। বারকাতের রিপোর্টে দেখেছেন যে 2,000 কোটি টাকার ব্যবসা তো তারা বাংলাদেশে করছে, তার থেকে 20% তারা এখানে খরচ করে, বাইরে থেকে মধ্যপ্রাচ্য থেকে ডবল টাকা আসছে তাদের জন্য। এই যে ক্যাসিডি অ্যাসোসিয়েটস একটা করলো, লবিং এজেন্সিকে নিয়োগ করলো $25 মিলিয়ন দিয়ে, 1 বছরের জন্য তাদের জন্য লবিং করবে ওয়াশিংটনে বসে। বিলেতে সেরা ব্যারিস্টারদের তারা ভাড়া করেছে, বিভিন্ন সংগঠনকে ভাড়া করেছে। তো এই যে যুদ্ধটা চালাচ্ছে জামাত, এটা হচ্ছে তাদের ওইটাই, আমরা যেটা বলছি, যে তারা বুঝেছে তাদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এটা হচ্ছে তাদের মরিয়া হয়ে মানুষ যা করে, মরণ কামড় দেয় যেটা, সেটা মরণ কামড় তারা দিচ্ছে। এবং না হলে রাজীব সম্পর্কে যে মিথ্যাচার তারা করছে, একটা সাধারণ মানুষও বুঝবে। তারা যেগুলো লিখছে যে রাজীব এইভাবে ধর্মের অবমাননা করেছে, তো এগুলো কবেকার, তারা বলছে 2010 সালে এটা করেছে। 2010 সালে যদি রাজীব এটা করে থাকে, জামাত 3 বছর এটা নিয়ে বসে থাকবে? আরিফ, প্রথম আলোর আরিফ একটা কার্টুন এঁকেছিল, সামান্য একটা কার্টুন, যে ধর এইটা নিয়ে জামাত এবং মৌলবাদীরা যে তাণ্ডব করেছে, আরিফকে দেশ ছাড়া করেছে। আর রাজীব যদি এগুলো লিখতো, তারা রাজীবকে দেশে থাকতে দিত? স্যার আপনি হয়তো বা খেয়াল করে দেখেননি যে যেই পোস্টটা ওরা শেয়ার করছে, সেই পোস্টটা হচ্ছে একই দিনে করা পোস্ট, একই দিনে প্রায় 6 থেকে 7টা পোস্ট। একই দিনে একটা ব্লগারের কখনোই এতটা নেই যে একই দিনে 6টা থেকে 7টা পোস্ট না, করবে সেটা তারা। আমি বলছি। এবং তারা এতদিন ওই ব্লগটা কোথায় ছিল আমরা এতদিন দেখতে পারলাম না কেন? তো এই যে মিথ্যাচারগুলো, আমি বলছি এটাই হচ্ছে জামাতের রাজনীতির বৈশিষ্ট্য। বরং জঙ্গিদেরকে আমি একদিক থেকে আমি তাদের ভালো বলি,
তারা যখন যে কাজটা করে তারা কিন্তু স্বীকার করে। জামায়াতুল মুজাহিদিন বলুন, হারকাতুল জিহাদ বলুন, এরা যা বলবে, কাউকে হত্যা করলে সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ আমি বিশ্বাস করি সে এটা করেছে এবং সে যেটা মৃত্যুদণ্ডযোগ্য, সে মুরতাদ কাফের, আমি তাকে হত্যা করেছি। জামাতিরা কিন্তু সেটা বলবে না। মুনাফিকির চূড়ান্ত হচ্ছে এই দলটা। সেই জন্যই যেটা আমরা এটা 41 সাল থেকে দেখে আসছি তো এই দলটাকে, এদের রাজনীতি। আচ্ছা ফরিদ ভাই, আপনি তো আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাথে কাজ করেন, এই যে প্রচারণাগুলো, এই যে বিভ্রান্তিগুলো, এগুলো আসলে প্রভাব কিভাবে পড়ে? বাংলাদেশের মধ্যে তো একটা সংগঠিত ছেলেদের দেখা যাচ্ছে, কিন্তু বাইরে আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু আসলে কোনো ধরনের প্রচারণার দিক থেকে, সরকারের দিক থেকে আমরা দেখিনি। সেক্ষেত্রে কি প্রভাব পড়ে? একটা হচ্ছে যে এটা তো অবশ্যই একটা প্রভাব পড়ে। আপনি জানেন যে এই বিচারের কাজ যেদিন থেকে শুরু হয়েছে এবং কি 2010 সাল থেকেই এদের মানে তখন থেকে কিন্তু আন্তর্জাতিকভাবে আপনার কতগুলো মানবাধিকার সংগঠন আছে, হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে আরও বেশ কয়েকটি এই ধরনের সংগঠন, তারা কিন্তু প্রতিনিয়তই এই বিচারের ব্যাপারে তাদের কতগুলো আপত্তি এগুলো করে আসছে। আপনি দেখবেন যে এই ক্ষেত্রে জামাতের যে বাইরে যেটা শাহরিয়ার করে বললেন যে প্রচুর টাকা খরচ করছে এবং তারা গণমাধ্যমগুলোকে আন্তর্জাতিক সেখানে প্রভাব করার চেষ্টা করছে। এবং সেখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে মুশকিলটা যেটা হয় যে সেটা হচ্ছে যে আমি তো এটাতে কাজ করি আমাদের সংস্থা, যে এরা সবসময় কিন্তু যে আমি বাংলাদেশের ভিতরে যে তার যে মানে এটা নিয়ে যে মানুষের আবেগ অনুভূতি, তার দাবি, তার প্রাণের দাবি, তারা কিন্তু সেইভাবে দেখে না। তারা দেখে যে এটা কতটা ন্যায় বিচার হলো, কতটা মানে আমরা যারা এই যে প্রসিকিউশন আছে সে প্রসিকিউশন কি মানে দেখাতে পারলো, তার এভিডেন্স কি আছে, সেটা কি করতে পারলো। এবং এই জায়গাটায় যেমন আপনি দেখবেন যে হিউম্যান রাইটস ওয়াচ যেমন আপনার এই যে আইনটা যে সংশোধন হচ্ছে ইতিমধ্যেই কিন্তু তারা এটা সমালোচনা শুরু করেছে। তারা বলছে যে এটা হচ্ছে এই জনতার দাবির প্রেক্ষাপটে এটা জোর করে একটা মানে করা হচ্ছে এবং তাদেরকে জোর করে ফাঁসি দেওয়ার জন্যই এই জিনিসটা করা হচ্ছে। এখন হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে জামাতের প্রভাবটা কতটুকু সেটা তো আপনার তদন্ত সাপেক্ষ। তার মানে প্রভাব একটা আমি ফরিদ আপনাকে একেবারে উদাহরণ দিয়ে বলছি। আচ্ছা একজন দর্শক আছেন আমাদের সাথে, আগে দর্শকের ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ আমার প্রশ্ন ছিল, এখানে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, আমি নামটা এই মুহূর্তে রফিকুল বাশার, জি ওকে প্রশ্নটা ছিল। আমার নাম হায়দার হোসেন, আমি জসিমউদ্দিনের উত্তরা থেকে বলছি। জি তো বলুন। আমার কাছে একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনাদের কোনো অ্যাকশন প্ল্যান অথবা কোনো আলটিমেটাম কিছুই তো আমাদের চোখে পড়ছে না, মানে সাধারণ জনগণের। আপনারা কতদিন এখানে এভাবে বসে থাকবেন? জিনিসটা কিন্তু আপনারা স্বীকার করেন না না করেন, আপনারা কিন্তু আস্তে আস্তে মাস ক্রাউডের সহযোগ ইয়েটা হারাচ্ছেন। আপনারা হয়তো এখন স্বীকার করবেন না, কিন্তু সত্যিকার হচ্ছে আগে যে ইয়েটা ছিল সেটা আস্তে আস্তে কমে আসছে। কমে আসার একটাই কারণ হচ্ছে যে আপনাদের এখান থেকে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অথবা অ্যাকশন প্ল্যান তো একটা থাকতে হবে। কতদিন পর্যন্ত থাকবেন? রাজাকারের ফাঁসি হওয়া পর্যন্ত? তাহলে এটা বলেন কতদিন পর্যন্ত থাকবেন রাজাকারকে? ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো দর্শকের উত্তরের জন্য। সে সময় আমাদের ব্লগার সেই উত্তর দিবেন, আশা করি আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন মাছরাঙা সম্প্রতি। মনে রাখবি, ব্যথায় তোকে শক্তিশালী করে তুলবে। এবার খা। রুচি ঝাল চানাচুর, ঝলসে ওঠো ঝালের তেজে, ঝালেই জাদু। Don't bite. ন্যাচারাল স্ট্রবেরি ফ্লেভারে মেরিল চ্যাপস্টিক, আপনার ঠোঁট থাকুক সুরক্ষিত। হাসুন প্রাণ খুলে। অলিভ অয়েল অনন্য গুণের কারণে
যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে ত্বকের প্রাকৃতিক সুরক্ষায়। সেই প্রাকৃতিক সুরক্ষা এখন আপনিও পেতে পারেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থেকে তৈরি মেরিল অলিভ অয়েলে। হয়তো কিছুই নাহি পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছুই নাহি পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে ওজনের চাপে যেন জীবনের ব্যালেন্স নষ্ট না হয়, ফিট থাকতে চিনির বদলে নিন জিরো ক্যাল, ক্যালোরি ছাড়াই সম্পূর্ণ মিষ্টি স্বাদ। মেঘ এসে ফিরে যায় মেঘেদের দেশে, ভয় ভয় মুখটাকে লুকাবে কিসে? লুকোচুরি লুকোচুরি কুয়াশায় ভোর এলে লুকোচুরি আয়নায় ব্যস্ততা খুঁজে মন পালানোর বাইরে। আর লুকিয়ে থাকতে হবে না, আছে রিভাইভ ময়শ্চারাইজিং লোশন। এর অ্যাক্টিভ ময়েশ্চার কেয়ার বাইরের রুক্ষতা থেকে ত্বককে রক্ষা করে আপনাকে রাখবে সজীব সুন্দর। বিসি লাইফ ইজি সলিউশন রিভাইভ। আপনারা দেখছেন মাছরাঙা সম্প্রতি। দর্শক, আবারও স্বাগত মাছরাঙার সাম্প্রতিক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম শাহবাগ আন্দোলন নিয়ে। বিরতিতে যাবার আগে একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছিলেন যে আসলে এই আন্দোলন আপনারা কতদিন থাকবেন এবং ভবিষ্যৎটা কি দাঁড়াবে? দেখুন, আমরা এখন বিভিন্ন কর্মসূচি দিয়ে এগিয়ে যাচ্ছি। তো আমাদের কর্মসূচি আসবে, আন্দোলনে অনেক কর্মসূচি আসছে। তো কর্মসূচি যতদিন পর্যন্ত আমরা নতুন নতুন কর্মসূচির মাধ্যমেই এগিয়ে যেতে থাকব এবং আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। আমাদের যেটা আমরা এক দাবিতে আন্দোলনে নেমেছিলাম, তখন দাবিটা ছিল শুধুমাত্র কাদের মোল্লার ফাঁসির রায়। এখন আমাদের অনেকগুলো দাবি যুক্ত হয়েছে এখানে। আমরা সকল যুদ্ধাপরাধীদের বিচার চাচ্ছি এবং আমাদের দাবির এর সাথে দাবিটা থাকছে হচ্ছে জামাত শিবির এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ। তো আমরা এই দাবিগুলো যতদিন না পর্যন্ত আমাদের পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকব, আন্দোলন চালিয়ে যাব। শাহের ভাই, আপনার কাছে প্রশ্ন যে এই যদি এটা তো একটা বড়, ওনারা যে দাবিগুলো করছেন এগুলো ফুলফিল করতে তো একটা সময় লাগবে, আসলে আন্দোলনটা কিভাবে কি দাঁড়াবে, মাত্রা দাঁড়াবে কি ভবিষ্যৎ? আমি এটা জবাব দেওয়ার আগে ফরিদ যেটা বলছিলেন হিউম্যান রাইট ওয়াচের ব্যাপারটা, আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন যে এই সংগঠনগুলো হিউম্যান রাইট ওয়াচ বলুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলুন, এরা যে জামাতের মিথ্যা অপপ্রচার যেগুলো চালাচ্ছে কতটা প্রভাবিত বা বিভ্রান্ত তার একটা উদাহরণ হচ্ছে গত বছর জানুয়ারিতে লন্ডনে হিউম্যান রাইট ওয়াচের কর্মকর্তাদের সঙ্গে আমি এবং আমাদের নির্মূল কমিটির যে আইন সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজ আমরা বৈঠক করেছি। একটা বিষয় তাদেরকে আমরা উল্লেখ করেছি, আমরা দেখো গত বছর নভেম্বরের 1 তারিখে তোমরা একটা স্টেটমেন্ট দিয়েছো যে আসামিদের সাক্ষীদের সরকার পক্ষ ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদের জীবন আশঙ্কা তারা করছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি আসামিদের যে সাক্ষীদের কথা উল্লেখ করেছে সেই সাক্ষীদের তালিকা ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে 7 নভেম্বরে। 1 নভেম্বরে কি করে তোমরা তালিকা পেলে এবং তালিকা ছাড়া কি করে সরকার সাক্ষীদের ভয়ভীতি দেখালো? তো বললো আমরা তো এটা জেনেছি। তোমরা জেনেছো জামাতের কাছ থেকে, জামাত একটা মিথ্যা তথ্য তোমাদের দিয়েছে, তোমরা এটা যাচাই করবার প্রয়োজন বোধ করলে না। বলে না আমরা আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তিনি কথা বলেন। আমরা আইনমন্ত্রী ঠিক আছে, আমরা তো আছি, আমাদেরকে তোমরা তো প্রশ্ন করতে পারতে, যাচাই করতে পারতে। এবং এর ফলে কি হচ্ছে, বাংলাদেশে এবং আমাদের মতো দেশে তোমাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, এইটা তোমাদের বুঝতে হবে। এখানে আচ্ছা একটা বড় জিনিস জামাতের কথা বললেন যে তারা আসলে বিশ্ব অন্যান্য দেশে এই প্রচারটা তারা খুব শক্তভাবে করছে, এখানে আসলে গভর্নমেন্টের কি সেই প্রস্তুতিটা থাকার দরকার ছিল? কিছুই নেই। আমরা সেটাই বলছি যে গত 4 বছর ধরে ট্রাইব্যুনাল গঠনের আগে থেকে জামাত যে সুপরিকল্পিতভাবে বিদেশে এইসব অপপ্রচারগুলো করছে, লবিস্ট ভাড়া করে শত শত কোটি টাকা খরচ করে, এমনকি ল মেকারদের পর্যন্ত, পার্লামেন্টের মেম্বারদের পর্যন্ত তারা লবিস্ট নিয়োগ করেছে। এমন উদ্ভট উদ্ভট কথা বলছে এবং তারা না বুঝেই বলছে অনেকে। যেমন আমি যখন গেলাম লন্ডনে, লর্ড কার্লাইলের সঙ্গে কথা বলছে, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার তিনি টেরোরিজমের। লর্ড কার্লাইল বলেন দেখুন তোমরা একটা ইন্টারন্যাশনাল একটা ট্রাইব্যুনাল করেছো, একটা ইন্টারন্যাশনাল জাজ নেই, ইন্টারন্যাশনাল প্রসিকিউটরদের তোমরা যেতে দিচ্ছ না, কি করে এটা সম্ভব? তাহলে ইউ লর্ডশিপ, আপনাকে কে বললো এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল? দিস ইজ ভেরি মাচ ডোমেস্টিক ট্রাইব্যুনাল, এটা আমাদের দেশীয় আদালত, দেশীয় আইনে আমরা দেশীয় আদালত করেছি। বলে তাহলে তোমরা নাম দিয়েছো কেন এরকম? আমরা নাম কি দিয়েছি? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। ক্রাইমস আর ইন্টারন্যাশনাল, নট দ্য ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল কখনো ইন্টারন্যাশনাল নয়। এই যে জামাত তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল হচ্ছে ইন্টারন্যাশনাল জাজ, ইন্টারন্যাশনাল লয়ার, সেখানে টবি ক্যাডম্যান এখানে আসতে পারছে না। যখন তাকে বুঝিয়ে বললাম তিনি বুঝলেন, বললেন আমাকে তাহলে যেতে দিচ্ছে না কেন? আমি বললাম টবি ক্যাডম্যানকে যেতে দেয়নি, সে আমাদের যেগুলো আছে যেটা ইমিগ্রেশন ল ভায়োলেট করেছে, সে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে সেখানে এসে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, তাদের ব্যবসায়িক কাজে সে যুক্ত ছিল, সেই জন্য তাকে আটকেছে। ইমিগ্রেশন ল তো পৃথিবীর সব দেশে মানা হয়। আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে আপনার এখানে সরকারের বিরুদ্ধে একটা বক্তৃতা দিতে পারবো না, রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবো, আমাকে অ্যালাউ করবেন? তারপর যখন বলছে বিচারক, বলে আমাদের কমনওয়েলথ থেকে তো নিতে পারতে। আমরা, আপনি আমার দেশের একজন বিচারককে আপনাদের কোর্ট অ্যাড্রেস করতে দেবেন? একজন লয়ারকে আপনি দেবেন? তো প্রত্যেক দেশের বিচার ব্যবস্থা স্বাধীন, সার্বভৌম। আমেরিকার হিউম্যান রাইট ওয়াচকে আমরা বলেছি, গুয়ান্টানামোতে যে বিচারটা হচ্ছে ওদের তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, সরকার যে উকিল দিচ্ছে সেটা মেনে নিতে হবে, পর্যবেক্ষকের কোনো সুযোগ নেই, সাংবাদিক সেখানে যেতে পারে না, ক্যামেরা ট্রায়াল হচ্ছে। কিন্তু আমাদের সরকার একবারও কি বলেছে গুয়ান্টানামোতে এটা ফেয়ার ট্রায়াল হচ্ছে না? সৌদি আরবে কোমর সমান মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে মেরে ফেলে তাদের অপরাধীদের। আমাদের সরকার, আমরা কি একবারও বলেছি এটা বর্বরতা, এটা অমানবিক, এটা হওয়া উচিত নয়? এটা ধরেই নেওয়া হয় পৃথিবীর সব দেশের বিচার ব্যবস্থার স্বাধীন, সার্বভৌম, কেউ কারো বিচার ব্যবস্থার ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। কূটনৈতিকভাবে এই কথাগুলো এদেরকে যে বলা দরকার, এইটা কখনো আমাদের সরকারের যে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, আইন মন্ত্রণালয় বলে, সেটা দরকার মনে করে না। বরং মন্ত্রীরা বলবেন কি, কূটনৈতিকভাবে আমরা এগুলো জবাব দিতে বাধ্য নই, কারণ এগুলো তো সরকার প্রশ্ন করছে না, কোনো সরকার কিন্তু যুদ্ধের বিচারে বিরোধিতা করছে না, এটা সত্যি কথা, কোনো দেশের সরকার বিচারে বিরোধিতা করছে না। কিন্তু সরকারের এমপিরা বলছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলো বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্ট্যাটাস, জাতিসংঘের একটা সদস্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তো এগুলোকে তো গুরুত্ব দিতে হবে। মন্ত্রীদের সঙ্গে যখন কথা বলতে চান, মন্ত্রীদের কথা জবাব দিতে হবে। আমাদের রাষ্ট্রদূতরা, ওদেরকে বিভিন্ন সেমিনারে ডাকা হয়, তারা যান না, তারা বলেন আমাদের কাছে তথ্য নেই, কি জবাব দেব? এই জন্যে আমি গত বছর ফিরে এসে চিঠি দিয়ে বলেছিলাম, এবার প্রেস কনফারেন্সও বললাম, যে আমাদের ওয়াশিংটনে, লন্ডনে, ব্রাসেলসে আমাদের 3টে গুরুত্বপূর্ণ দূতাবাসে 3টে সেল করে দেন, একজন সাংবাদিক, একজন কূটনীতিক, একজন আইনজীবী, তারা এই প্রশ্নগুলোর জবাব দেবে। শত শত প্রশ্নের জন্ম হয়েছে জামাতের কারণে, এবং মিথ্যা সমস্ত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আছে, এবং সেইটাই জবাবগুলো দিতে পারলে বোঝা যাবে যে কতটা স্বচ্ছ, কতটা মানসম্পন্ন বিচার আমরা করছি। না দেওয়ার ফলে এই বিভ্রান্তিগুলো হচ্ছে। ফরিদ ভাই, আপনার কি মনে হয় আসলে এই বিভ্রান্তিগুলো দূর করতে গেলে আসলে কি করতে পারে? কারণ এটা রাষ্ট্রের একটা স্ট্যান্ড দাঁড়িয়েছে, কারণ পুরো শাহবাগকে আমরা দেখছি আসলে দাবিটা তারা করছেন, যারা চাইছেন, কিন্তু এটা নিয়ে বিভ্রান্তটা আসলে কিভাবে দূর করা যায় আন্তর্জাতিক পর্যায়ে? স্বাভাবিকভাবে যেটা কবি ভাই বললেন, যে এটার জন্য যে সরকারের দিক থেকে কূটনৈতিকভাবে যে প্রস্তুতিটার ব্যাপার ছিল, সেটা খুব দুর্বল হয়নি বললে চলে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের এখানে যে তদন্ত, তারপরে যে তদন্তের পরে যে প্রসিকিউশন, সেখানেও কিন্তু অনেক দুর্বলতা আছে। এখন দেখুন যে আজকে এই শাহবাগ বা প্রজন্ম চত্বরের এই যে লাখো তরুণের বা লাখো জনতার যে দাবি, আমরা স্পষ্টতই আন্তর্জাতিকভাবে কি জিনিসটা দাঁড়াচ্ছে, যে এই আন্দোলনটা না হলে তো আর আইনটা সংশোধন হতো না। অন্যান্য যে বিচারগুলো হচ্ছে, যেমন জার্মানির কথা আমরা বলি, নুরেমবার্গের কথা সবসময় আসে, সেই জায়গাগুলোতে আসলে তারা কিভাবে অ্যাড্রেস করেছে বিশ্বকে? না, তারা তো যেভাবে বিশ্বকে অ্যাড্রেস করেছে, সেখানে তো অপরাধের যে ব্যাপারগুলো, এটা কিন্তু তারা এই ধরনের অপপ্রচারের শিকার তো তারা হয়নি, এমন কিছু হয়নি যে তারা, এমন ধরেই নেওয়া হয়েছে, যেটা আমাদের এখানেও যদি স্বাধীনতার পরেই বিচার হতো, তাহলে কিন্তু আপনি এই ধরনের অপপ্রচারের সম্মুখীন হতেন না। কারণ এই 40 বছর পরে হওয়ার কারণে যে এই জিনিসটা, যে আপনাকে অনেকগুলো জিনিস যেটা অনেকে ভুলিয়ে গিয়েছিল, এবং সেই ক্ষেত্রে যেটা আমরা সবাই জানি, এবং এমনকি আমি যে সংস্থার জন্য কাজ করি সেখানেও, যে প্রতিনিয়ত কিন্তু এই জামাত ইসলামের পক্ষ থেকে এবং তাদের সমর্থকদের পক্ষ থেকে এই লোকদেরকে ভুল কতগুলি তথ্য দেওয়া হচ্ছে, এবং এই ভুল তথ্যগুলো দেওয়ার ফলে আপনার যেটা দাঁড়াচ্ছে যে পুরো জিনিসটার মধ্যে তাদের মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ করছে একেবারে আমরা বলতে পারি যে অর্থের বিনিময়ে তাকে অর্থ দেওয়া হয়েছে, আবার কেউ আবার হয়তো অর্থ নয়, কিন্তু তারা এই জিনিসটাকে মধ্যে যে তাহলে কি হচ্ছে, যেমন বিভ্রান্তি, যে বাইরের একজন যেতে পারবে না কেন বা ইত্যাদি। এখন ধরুন এই যে জিনিসটা সম্প্রতি হচ্ছে, যে প্রথম দিকে কিন্তু আপনার সরকার পক্ষ আপনার আপিল করতে পারতো না, যদি একমাত্র অ্যাকুইটেলের ক্ষেত্র ছাড়া, কিন্তু এখন এটা করা হলো।
আবার একটি রাজনৈতিক সংগঠনকেও করতে পারবে বিচার। কিন্তু এটার প্রেক্ষাপটটা যেটা হলো যে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটা হলো, এটা তো শুরুতে ছিল না। এখন ধরুন যে এই জায়গাটার মধ্যে যে প্রচারটা দরকার, যেমন আমরা এটা করতে গিয়ে এখানে আপনারা তো বাংলাদেশ থেকে বিদেশি সংস্থাদের সাথে কাজ করেন, আপনারা কি আসলে কোনো কোয়ারি করলে সরকারের থেকে কোনো সহযোগিতা পান? না, সরকার তো এখানে তো পাওয়া যায় না সেভাবে। আপনি যদি বলি পররাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় থেকে আপনি যদি ক্লারিফিকেশন চান, আপনারা কি পাচ্ছেন? না, সেটা তো আমরা বললে পরে সেটা তো হচ্ছে আমি যদি করি হচ্ছে পাচ্ছি, কিন্তু আরেকজন করলে হয়তো সেটা পাচ্ছে না, আপনি ব্যক্তিগত ব্যাপারে। কিন্তু আমি যে কথাটা বলছি যে যেখানে এখন যেটা আপনি যখন আন্তর্জাতিক বললেন যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যেমন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সংশোধনী এটা করা হলো, এখন এটাতে আইন বিশেষজ্ঞরা বলছেন যে জনতার দাবিতে একটা সংশোধনী হতেই পারে, কিন্তু সেটা কিন্তু এই সংশোধনী হচ্ছে বলেই কিন্তু যে কাদের মোল্লা ফাঁসি হয়ে যাবে মানে আদালতে, তা নাও হতে পারে। আদালত সে আইনের আওতার মধ্যে থেকেই বিচার করবে, সে যা পাবে তাইতে দেবে। এখন ধরুন যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানে প্রজন্ম চত্বর, সেখানে একটাই কথা যে ফাঁসি দিতে হবে। কিন্তু আপনি যদি এটা জনতার আদালতের মতোই একটা, যে তার বিচার হয়ে গেছে ফাঁসি, কিন্তু আপনার ট্রাইব্যুনালের পরে এখন যদি আপিল করা হয়, আপিল করার পরে মানে আমাদের সুপ্রিম কোর্টে যদি সেই ব্যাপারটা যদি তারা দেখবে যে এটাতে ফাঁসি দেওয়া যায় কি যায় না, সেখানে যদি ফাঁসি না হলো, কিন্তু আবার যদি ফাঁসিই হয়ে যায়, তাহলে বলবে যে এই ফাঁসিটা দেওয়া হয়েছে জনতার কাছে মাথা নত করে, এবং তারা চেয়েছে বলেই। মানে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এবং এখন দেখুন যে এখানেও কিন্তু দেখবেন যে প্রজন্ম চত্বরে আমরা নিজেরও কিছুটা এটা মানে ভুক্তভোগী, যে এখানেও আপনার তারা ফাঁসি ছাড়া অন্য কিছু চায় না। আমরা যদি কখনো মনে করেন যে একটা রিপোর্ট লিখতে গিয়ে সেটা একটা বিশ্লেষণমূলক একটা কথা যদি বলা হয়, তাহলে তারা কিন্তু বলছে যে এই আমরাও দালালি করছি। বা ধরুন যে এই যে এত বড় একটা আন্দোলন হলো, এই আন্দোলনটা কিন্তু দেখবেন যে বিবিসি বা অন্যান্য এইগুলো যেভাবে প্রচার হওয়ার কথা ছিল সেরকম প্রচার হয়নি, সেটা নিয়েও কিন্তু একটা সমালোচনা হচ্ছে। কিন্তু এই যে প্রচারগুলো হওয়ার ক্ষেত্রে আমি সাহেবের সাথে একমত যে আমাদের যে মিশনগুলো আছে, সেই মিশনগুলো তো কিন্তু মোটেই কোনো কাজ করছে না। তারা বলছে না যে আমাদের দেশে কি হচ্ছে, এখান থেকে তথ্য নিয়ে তারপরে সেই সঠিক তথ্যটা, সেগুলো কিছুই করছে না। সেখানে যারা আপনার প্রেসের দায়িত্ব পালন করছে, প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করছে, তারাও কিন্তু কিছু বলছে না। সেখানে একটা তথ্যের একটা ঘাটতি রয়ে গেছে, এবং যে কারণে এই যে শূন্যতার মধ্যে জামাত ইসলামী কিন্তু সেখানে দিব্যি তাদের এই কাজটা করতে পারছে। দর্শক, আমরা আবারও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন মাছরাঙা সম্প্রতি। Don't bite. ন্যাচারাল স্ট্রবেরি ফ্লেভারে মেরিল চ্যাপস্টিক, আপনার ঠোঁট থাকুক সুরক্ষিত। হাসুন প্রাণ খুলে। ছোট ছোট খুশির মুহূর্তগুলো জমে উঠুক ভিন্ন স্বাদে। রুচি বারবিকিউ চানাচুর, নতুন যুগ, নতুন স্বাদ। মনে রাখবি, ব্যথায় তোকে শক্তিশালী করে তুলবে। এবার খা। রুচি ঝাল চানাচুর, ঝলসে ওঠো ঝালের তেজে, ঝালেই জাদু। অলিভ অয়েল অনন্য গুণের কারণে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে ত্বকের প্রাকৃতিক সুরক্ষায়। সেই প্রাকৃতিক সুরক্ষা এখন আপনিও পেতে পারেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থেকে তৈরি মেরিল অলিভ অয়েলে।
Don't bite. ন্যাচারাল অরেঞ্জ ফ্লেভারে মেরিল লিপ জেল। আপনার ঠোঁট থাকুক সুরক্ষিত। হাসুন প্রাণ খুলে। আপনারা দেখছেন মাছরাঙা সাম্প্রতিক। দর্শক, আরও একবার স্বাগত মাছরাঙা সাম্প্রতিকে। আজ আমরা আলোচনা করছি শাহবাগের আন্দোলন নিয়ে, আর তা নিয়ে আলোচনা করতে তিনজন অতিথি আছে আমাদের স্টুডিওতে। শেরের ভাই, যেটা ফরিদ ভাই বলছিলেন যে আসলে ফাঁসির দাবি করছেন তরুণ প্রজন্ম মঞ্চ থেকে, আসলে আইন সংশোধন হয়েছে, এরপরে কি আসলে ফাঁসি দেওয়া সম্ভব হবে কি, তাদের দাবি পূরণ করা সম্ভব হবে কি? গণহত্যার কয়েকটা মামলার রায় আমি দেখেছি বিভিন্ন দেশে। সেখানে বলা হয়েছে গণহত্যা এমন এক ধরনের অপরাধ, এই অপরাধের সর্বনিম্ন শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের চেয়ে যদি বেশি কোনো শাস্তি থাকতো সেটাই দেয়া হতো। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কাদের মোল্লার ক্ষেত্রে, বাচ্চু রাজাকারের ক্ষেত্রে গণহত্যার বিষয়টা প্রমাণ হয়েছে। কাদের মোল্লার ক্ষেত্রে আমাদের প্রসিকিউশন বলুন, আমাদের তদন্ত সংস্থা বলুন, তারা গণহত্যার ওই জায়গায় যায়নি, তারা এটাকে হত্যার মামলার মধ্যে নিয়ে গেছে। এটা ফৌজদারি মামলার স্পিরিটে, ফৌজদারি আইনের স্পিরিটে এটা বিচার হয়েছে। আমাদের ট্রাইব্যুনালের আইনের স্পিরিটে এই বিচারটা হয়। মানে দুর্বলতাটা কি আসলে ওইখানেই? দুর্বলতা দুই জায়গাতেই আছে। একটা হচ্ছে আমাদের প্রসিকিউশনের একটা দুর্বলতা আছে, আরেকটা দুর্বলতা তো সরকারের। আমরা 4 বছর ধরে ক্রমাগত বলছি উইটনেস প্রোটেকশন লটা তৈরি করুন। কাদের মোল্লার কতগুলো পোটেনশিয়াল সাক্ষী জামাতের হুমকির কারণে কোর্টে আসেনি। আরেকটা আছে যে কি কথা দুরকম কথা বলেছে। তো উইটনেসের যে ব্যাপারটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের এই আইনে পরিষ্কার বলা আছে এই আইন সাক্ষ্য আইনের দ্বারা পরিচালিত হবে না। উইটনেস যে ইয়েটা ল যেটা আছে আমাদের ফৌজদারি আইনে, সেটাকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে আমাদের এই আইন। পৃথিবীর কোনো দেশে যুদ্ধাপরাধীদের বিচার সাক্ষ্য রেখে হয় না। তো ওখানে ওই যে একজন সাক্ষী বলছেন, আচ্ছা কাদের মোল্লার জামার রং আপনি তদন্ত কর্মকর্তাকে বলেছেন এই রং ছিল, ট্রাইব্যুনালে এসে এই রং বলেছেন। তো এটা আমাদের প্রসিকিউশন জবাব দিতে পারেনি, তাকে তো বলার দরকার ছিল ডিফেন্সকে, আচ্ছা এই কোর্টে আপনি যেদিন প্রথম এলেন সেদিন আপনি কোন রঙের জামা পরে এসেছিলেন, আপনার মনে আছে? আর ওই যুদ্ধের সময় উইটনেসকে 40 বছর আগে মনে রাখতে হবে কাদের মোল্লা এই জামা পড়েছিল, কারণ 40 বছর পরে তাকে আদালতে সাক্ষ্য দিতে হবে, জামার রং মনে রাখলে বিপদ হবে। এটা কি সম্ভব? এই জন্য যুদ্ধের যে মামলাগুলো হয়, যুদ্ধাপরাধ গণহত্যার, সেখানে এটাকে রুল আউট করে দেওয়া হয় না, এটা সাক্ষ্য আইন এখানে চলবে না। ওই সময়ের খবরের কাগজ, ছবি, অন্যান্য ডকুমেন্ট, প্রত্যক্ষদর্শী ভুক্তভোগীদের যে বিবরণ আছে সেটাই যথেষ্ট। কিন্তু কাদের মোল্লার ক্ষেত্রে ট্রাইব্যুনাল সেই জায়গাতে যায়নি, তাতে আমাদের সুযোগ রয়ে গেছে। এখন সরকার যে সংগঠনের যে ইয়ে করেছে, দায়বদ্ধতার জায়গাটা তৈরি করেছে। আমি আলবদরের বিচার করতে গেলে কাদের মোল্লা আলবদরের নেতা ছিলেন, আলবদরের নেতা হিসেবে কাদের মোল্লার বিচার হয়নি। এই বিচার হলে কাদের মোল্লার ফাঁসি হয়ে যাবে। আবার নতুন করে অভিযোগ গঠন করতে হবে, করতে হবে। এখন তো দেখা যাবে মাত্র তো 6টা, 100টা অভিযোগ দাঁড় করা যাবে তার বিরুদ্ধে। আমরা শুনছি যে আগামী সপ্তাহে অ্যাপিলটা করবে, সেই ক্ষেত্রে তো আসলে এই প্রসিকিউশনই আবার সেটা চালিয়ে নিয়ে যাবে। প্রসিকিউশনের দুর্বলতার কথা, সীমাবদ্ধতার কথা, স্বল্পতার কথা আমরা প্রথম থেকে বলছি। আমরা তো নুরেমবার্গ ট্রাইব্যুনাল, টোকিও ট্রাইব্যুনাল এগুলো তো মনিটর করেছি কি পরিমাণ শক্তি দরকার হয়। এরা ধরে নিয়েছেন আমরা বোধহয় কতগুলো খুনের মামলা বা কতগুলো ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনের মামলা করছি। আমরা যে একটা গণহত্যার বিচার করতে বসেছি, যে গণহত্যা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্মরণকালের ইতিহাসের সবচেয়ে নৃশংস ভয়াবহ গণহত্যা। 56,000 বর্গমাইল জুড়ে 9 মাস ধরে এই গণহত্যা হয়েছে, সারা দেশে প্রমাণ ছড়িয়ে আছে। এর জন্য যে প্রস্তুতি দরকার, যে সময় দরকার, যে লোকবল দরকার, যে রসদ দরকার, কিছুই দেওয়া হয়নি ট্রাইব্যুনালকে। বারবার আমরা রসদের ঘাটতির কথা বলছি, 2011 সাল থেকে বলছি। আমরা শুধু না, ট্রাইব্যুনাল বলছে, আমাদের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছে, সে অর্গানোগ্রাম এখনো আটকা পড়ে আছে। তো এই যে ঘাটতিগুলো, এই ঘাটতির দায় কিন্তু সরকারকে নিতে হবে। যে কারণে আমরা বলছি, আমরা তো এতদিন যে সংগঠনের বিচারের কথা আমরা তো চেঁচিয়েই যাচ্ছিলাম। যতবার আমরা সংগঠনের বিচারের কথা বলেছি, ব্যক্তির পাশাপাশি মন্ত্রী বলেছেন না আমরা ব্যক্তির বিচার করব, সংগঠনের বিচার করব না। শাহবাগে এরা এই ঘটনা না ঘটালে সংগঠনের বিচারের বিষয়টা আনতোই না তারা। অথচ সংগঠনের বিচার না হলে আমরা বলেই দিয়েছি শুরু থেকে, এই বিচার আমাদের কাছে 30 লক্ষ শহীদ পরিবারের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। কেন তারা পিছিয়ে যাচ্ছিল? কেন চাচ্ছিল না? সংগঠনের ব্যাপারে একটা তো সমস্যা রয়েছে। আমেরিকা এই যে স্টিফেন র্যাব যখন এলেন প্রথম দিন আমাদের সঙ্গে তিনি বসছিলেন এবং পরিষ্কার বলে দিয়েছে তোমরা ব্যক্তির বিচার করছো করো, সংগঠনের বিচার করতে পারবে না, জামাতের বিচার করতে পারবে না।
তা আমরা বলেছি আরে সংগঠনের বিচারের দৃষ্টান্ত তো তোমরাই স্থাপন করেছো নুরেনবার্গ ট্রাইব্যুনালে। তোমাদের জাস্টিস জ্যাকসন যে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন সংগঠনের বিচার কেন করতে হবে, এবং যেভাবে নাজি পার্টি সহ 4টা সংগঠনকে তোমরা শাস্তি দিয়েছো নুরেনবার্গ ট্রাইব্যুনালে, আমরা সেটা অনুসরণ করছি। বলে না তখনকার প্রেক্ষাপট একরকম, এখনকার প্রেক্ষাপট আলাদা। জামাতকে বিচার করতে গেলে কি কি হবে, যা আমেরিকার গতানুগতিক কথা সেগুলো বুঝিয়েছেন, এবং আমাদের সরকারও সে ফাঁদে পড়েছে বা সেই চাপের মধ্যে আছে। আমরা সরকারকে বারবার বলেছি আমেরিকার কথা শুনলে, সৌদি আরবের কথা শুনলে আমরা 71-এ মুক্তিযুদ্ধ করতে পারতাম না, যুদ্ধে আমরা জয়ী হতে পারতাম না। 71-এ যদি আমেরিকার চাপকে আমরা অগ্রাহ্য করতে পারি, কেন আমরা এখন পারবো না? আচ্ছা, ফরিদ ভাইয়ের কাছে আসি, যে নতুন আইনের কথা বলছেন, সেখানে সংগঠনের কথা নিয়ে আসছেন, নতুন করে অ্যাপিলের সুযোগ কথা বলেছেন, কিন্তু তারপরেও কিন্তু একটা জিনিস রয়ে যায়, যদি বিচার হয় সেটা সময় নেয়, সেখানে রাষ্ট্রপতির কিন্তু সেখানে ক্ষমা করে দেওয়ার এখনো নিশ্চয়ই সেই প্রভিশনটা রয়ে গেছে, যদি ভবিষ্যতে এই ধরনের না। ঘটনা। এটা কিন্তু আমরা এই যে শনিবারে যে সংবাদ সম্মেলন করলাম, আজকেও পার্লামেন্টে আলোচনা হয়েছে, এটা সংসদ এটা বিবেচনা করছে। আমরা বলেছি 49 ধারা যেটা আছে সেখানে আরেকটা যোগ করতে হবে, একটা ধারা যোগ করতে হবে, সেটা বলতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিরা রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না, তারা ক্ষমার জন্য আবেদন করতে পারবে না। আমরা রাষ্ট্রপতির ক্ষমা খর্ব করতে বলছি না, ক্ষমতা খর্ব করতে বলছি না, আমরা বলছি এদেরকে অযোগ্য ঘোষণা করতে আসলে ওই হবে। যেটা হয় যে খুব তাড়াহুড়া করে এটা করা, এই যে যেমন যখন বলা হয়েছিল যে উভয় পক্ষ আপিল করতে পারবে, এই সমতাটা আনা, তো মাথার মধ্যে কিন্তু ওইটাই ছিল। সরকারের দিক থেকে দেখেন যে আপনার না, ওইটা তো ট্রাইব্যুনালের আইন, এটা তো সংবিধান সংশোধন করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে না, এমনকি ট্রাইব্যুনালের মধ্যে আপনার সংগঠনের ব্যাপারটা তো আসলো পরবর্তীতে স্ট্যান্ডিং কমিটির থেকে ফিরে এসে হাউজে আসার পরে। ভাই বললেন মেননের এটা আসতো না, মানন ভাই না বললে এটা আসতো না। ওই যে আইনমন্ত্রী একটা যে ইয়ে ধরে বসে আছেন যে ব্যক্তির বিচার করব, সংগঠনের বিচার করব, এখানে ওই জায়গাটায় যে সংবিধানেরও যে ব্যাপারটা সেটাও কিন্তু এখন এটাও তো মাথার মধ্যে চিন্তা করতে হবে। কারণ এই আমরা ধরেই নিতে পারি যে যদি সামনে সরকারের পরিবর্তন ঘটে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে এবং তার সঙ্গে জামাত তো থাকবেই, তা এটা তো হতেই পারে। গণতন্ত্রে এটা তো মানে আপনার সব একটা দলই সব সময় ক্ষমতায় থাকবে তা তো না। তখন কি হবে? এবং তখন এই জিনিসগুলো যারা যাবজ্জীবন পাচ্ছে বা যারা এরকম হচ্ছে বা আদর বিচার কাজটা, তো সে কথা ঠিকই বলছেন যে যেমন কিন্তু না ওইটা ফরিদের যেটা রাষ্ট্রপতির ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এদের ওই যে আরেক যে দাবি, আসল যে দাবি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। আজকেই তথ্যমন্ত্রী একটু আগে টেলিভিশনে আমি দেখলাম তিনি বলেছেন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নেই। আবার করবে দেখেন যে এটার সাথে ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক চাপগুলো কি হতে পারে সেটার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনি ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আসছেন, যিনি বাংলাদেশি আর মানে বাঙালি তো অরিজিনের, তো তিনিও কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার হোক সেটা বলছেন যে আমরা সমর্থন করি, এটা তোমরা চাচ্ছি, কিন্তু তোমরা সেটা যা বলে বাকিটা। কিন্তু যখন রাজনৈতিক দল হিসাবে জামাতকে নিষিদ্ধ করার প্রশ্নটা যখন তাকে করা হলো, তখন কিন্তু তিনি বললেন যে এই ব্যাপারে জনগণের মত ছাড়া করাটা। স্যার, গতকাল আমি দেখলাম বিবিসির এক সংলাপে আমাদের খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে জামাতকে নিষিদ্ধ করার জন্য বিল আসছে এবং তারা পরিকল্পনা রয়েছে তাদের। না, এটা মনে হয় যে একটু আকবরে বলছেন, এটা হয়তো খুশি করার জন্য বলছেন। জামাতকে হয়তো নিষিদ্ধ করা যাবে, কোর্ট যখনই ট্রাইব্যুনাল যখনই জামাতকে অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করবে, নিষিদ্ধ না করে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। কিন্তু সমস্যা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ। 72-এর সংবিধান ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গেলে 72-এর সংবিধানের ওই ধারাটি পুনঃপ্রবর্তন করতে হবে। সুপ্রিম কোর্ট সেই সুযোগটা কিন্তু করে দিয়েছিল। পঞ্চদশ সংশোধনী করতে গিয়ে তারা সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করেছেন। সুপ্রিম কোর্টের ওই রায়টা মেনে নিলে আজকে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে আমাদের এত মাতম করতে হতো না নিষিদ্ধ করা। এখন জামাতকে নিষিদ্ধ করার জন্য যে মানে যুক্তিটা সরকার তুলবে, যেটা প্রধানমন্ত্রী নিজেও কিছুটা আভাস দিয়েছেন, সেটা হয়তো করতে পারে যে ইতিমধ্যেই তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আমরা অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলো যেমন নিষিদ্ধ করা হয়েছে, যেগুলো তাহরির যেমন একটা বা যেগুলো সেই ভিত্তিতে তারা সন্ত্রাসী বলে, যেমন আজকে কিছু কিছু লক্ষণ আছে যে গতকাল আপনি দেখবেন যে জামাতের একজনকে অনেক বিস্ফোরক সহ এক নেতাকে রাজশাহীতে এটা ধরা হয়েছে। তো এই যে এই ধরনের কাজ এবং তারা যে কাজগুলো করছে সেটার ভিত্তিতে হয়তো করতে পারে, কিন্তু যেটা বলেন যে ধর্মভিত্তিক, যেটা শুধু তো আর শুধু জামাত পড়বে না, সেখানে তো আরো অনেক
ধর্মভিত্তিক দলও আছে, অন্য ধর্মেরও দলও আছে, শুধু ইসলাম না। তো সেই ক্ষেত্রে তো সংবিধানের পরিবর্তনটা খুব জরুরি। আচ্ছা, আপনারা এই ব্লগে কি এইসব বিষয়গুলো নিয়ে আসছেন কিনা? হ্যাঁ, আমাদের সাম্প্রতিক আমরা যে আজকেও যে ব্লগটা আমি লিখলাম, কিংবা আমরা যারা লিখে যাচ্ছি স্বাধীনতা সপক্ষে শক্তি, তারা প্রত্যেকটা বিষয়কে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কি রেসপন্স পাচ্ছেন আপনারা? আমরা হিউজ পরিমাণ রেসপন্স পাচ্ছি। আমি দেখে এলাম যে আমাদের এক বড় ভাই, উনি ব্লগ লিখেছেন, ওটা প্রায় আধা ঘন্টার মধ্যেই 500 শেয়ার অলরেডি হয়ে গেছে। কি বলতে চাইছেন ওখানে তিনি? তার কথা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি আমরা নিষিদ্ধের দাবি আমাদের থেকে যাচ্ছে। আমাদের এটা কিন্তু রাজাকারের ফাঁসির দাবির পাশাপাশি, যুদ্ধাপরাধীদের ফাঁসির পাশাপাশি আমাদের এই দাবিটা কিন্তু আমরা অনেক জোরালো দাবি হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা আমি একটা বলি, এটা এদের আন্দোলন শুরু হওয়ার আগে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে 5 তারিখে সম্ভবত প্রথম আলো একটা জরিপ করেছিল বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা উচিত কি উচিত নয়। 58% ভোট পড়েছে নিষিদ্ধ করার পক্ষে। এটা 4 বছরের পূর্তি উপলক্ষে ছিল। 4 বছরের পূর্তি, এবং সেইটার উপর আমি একটা মন্তব্য লিখেছিলাম। আমি বলেছিলাম প্রথম আলো এটা যেমন করেছে, এর পাশাপাশি যদি এটা প্রশ্ন করত জামাতের রাজনীতি নিষিদ্ধ করা দরকার কিনা, তখন কিন্তু আমি মনে করি 58% না 80% লোক জামাতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে ভোট দিত। আমি গতকাল একটা অনলাইন পত্রিকা পরিবর্তন.com এ ঠিক একই কোশ্চেনটা দেখেছি, সেখানে আমাদের প্রায় 90% পড়েছে জামাতের নিষিদ্ধের পক্ষে। সেটা তোমাদের আন্দোলনের কারণে। আচ্ছা, এখানে একটা বড় আশঙ্কার কথা বলা হয়, জামাতকে যদি নিষিদ্ধ করা হয় সেখানে একটা বড় প্রভাব পড়বে, কারণ বলা হয় তারা অনেক বেশি সংগঠিত, দেশের উপর একটা প্রভাব পড়বে, বলা হচ্ছে একটা অস্থিরতা তৈরি হবে। এটার খুব চমৎকার জবাব দিয়েছে ওদের পিয়াল। সেদিন একটা টক শোতে পিয়াল বললো, আচ্ছা নিষিদ্ধ না করলে জামাত আমাকে দিনের বেলা মারছে, নিষিদ্ধ করলে রাতে এসে মারবে, তফাৎটা এইটুকু। আমি যেটা বলি যে জামাতের পুরো মিলিটারি উইংটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। 100-র উপরে জঙ্গি সংগঠন তারা যখন ক্ষমতায় ছিল তৈরি করেছে, সবটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে। আন্ডারগ্রাউন্ডে গেলে জামাত আর কি শক্তি অর্জন করবে? কিন্তু বাইরে থাকার ফলে, আইনি থাকার ফলে যেটা হচ্ছে, এই যে জামাত একটা মিছিল করছে, মিছিলটা পুলিশ পাহারা দিয়ে আমাকে প্রোটেকশন দিতে হচ্ছে, এবং এই মিছিল থেকে তারা গাড়ির উপর হামলা করছে, এবং এই জনসভাগুলো মিছিল করার মাধ্যমে তারা যেটা করছে মানুষকে বিভ্রান্ত করছে, এইসব মিথ্যা অপপ্রচারগুলো করবার সুযোগ পাচ্ছে ওয়াজের নামে, নানা রকম ভাবে তারা মানুষকে। তো গণতান্ত্রিক এই সুযোগগুলো কেন আমি জামাতকে নিতে দিচ্ছি? আমি যখন ধরেই নিচ্ছি এটা কোনো রাজনৈতিক দল না, সন্ত্রাসী সংগঠন, প্রধানমন্ত্রী বললেন, তো কেন আমি নিষিদ্ধ করছি না? আমরা তো বলছি জামাতকে আপনি সংবিধানের 38 ধারা প্রয়োগ করে নিষিদ্ধ করতে পারেন। এখন এত কাটাছেড়ার পরও, পঞ্চদশ সংশোধনের পরও সংবিধানের 38 ধারা পরিষ্কার আছে, কোনো দল যদি জঙ্গি সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকে, কোনো দল যদি সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে যুক্ত থাকে, সাম্প্রদায়িক প্রচারণা, কিংবা কোনো দলের গঠনতন্ত্র যদি বাংলাদেশের সংবিধানে পরিপন্থী হয়, তাহলে সেই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমাদের বিশেষ ক্ষমতা আইনের 20 অনুচ্ছেদে আছে ধর্মের নামে কোনো সংগঠন দল করা যাবে না। সরকার ইচ্ছে করলে যে কোনোটা প্রয়োগ করে করতে পারে, কিন্তু আমাদের ইয়েটা হচ্ছে, দাবিটা হচ্ছে আপনারা ট্রাইব্যুনালে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের দায়ের সঙ্গে সম্পৃক্ততার দায় বিচার করুন, অপরাধী সাব্যস্ত করুন, তাহলে ভবিষ্যতে কোনো সরকারের পক্ষে জামাতকে রিভাইভ করা সম্ভব হবে না। কিন্তু আপনি বলছেন যে আপনি আজকে তথ্যমন্ত্রীর কথা বললেন, উনি আবার বলছেন খাদ্যমন্ত্রীর কথা। এই যে সরকারের মধ্যে একটা পার্থক্য দেখা যায়, মত পার্থক্য, যে নিষিদ্ধ করার ব্যাপারে, তাহলে এই জিনিসটা আসলে কেন স্পষ্ট হয় না? ওই চাপটা দরকার হবে। যেমন আমি বললাম না, আইনমন্ত্রী এতকাল বলেছেন সংগঠনে বিচার করব না, শাহবাগ হয়েছে এখন সংগঠনে বিচার করছে। শাহবাগে এদেরকে আরেকটা বড় কর্মসূচি দিতে হবে, একটা বিরতি দিয়ে। তারপরে আরেকটা প্রশ্ন, যে এটাও সত্যি যেটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যেমন আপনি দেখবেন যে সুরঞ্জিত সেনগুপ্ত তিনিও একটা কথা বলছেন যে নিষিদ্ধ করার ব্যাপারটাতে যেটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এখন করাটা খুব সহজ হতে পারে যে জিনিসগুলো আছে, কিন্তু সেটাকে তো আবার ধরে রাখতে হবে। অর্থাৎ এটাকে পরবর্তীতে ধরে রাখার জন্য যেটা আমাদের দরকার, এই যে কবির চৌধুরী শিক্ষা কমিশন যে সুপারিশগুলো করছে, আপনি কেন সেটা ইমপ্লিমেন্ট করছেন না? এখন ইতিহাসকে আপনি অপশনাল করে দিচ্ছেন, ইসলামের ইতিহাসের সঙ্গে, ধর্ম শিক্ষার সঙ্গে, এগুলো করে তো সব জগা খিচুড়ি পাঠাচ্ছে। আইন করে আগে বন্ধ করুন, তারপর সংস্কৃতির ক্ষেত্রে যা কিছু করা দরকার, শিক্ষার ক্ষেত্রে যা কিছু করা দরকার, ধর্ম নিরপেক্ষতার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার জন্য, সেইটা যদি আমরা তরুণ প্রজন্মের মধ্যে, জনগণের মধ্যে ছড়াতে না পারি, জামাত আবার মাথা চাড়া দিয়ে উঠবে। কিন্তু জনগণের মধ্যে যদি সেই চেতনাটাকে আমরা ছড়িয়ে দিতে পারি, 71-এর চেতনাটা, 71-এ বঙ্গবন্ধু যেভাবে গোটা জাতিকে একটা জায়গায় করলেন, 72-এ তো কেউ টু শব্দটি করেনি বঙ্গবন্ধু যখন জামাতের রাজনীতি নিষিদ্ধ করেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেন। তারপর একটা পরিবর্তন হয়েছে,
বাংলাদেশের সমাজের রাষ্ট্রের এক ধরনের পাকিস্তানিকরণ, তথাকথিত ইসলামীকরণ এগুলো হয়েছে। আওয়ামী লীগের মধ্যেও এগুলো হয়েছে। এই আওয়ামী লীগ তো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না, কিন্তু মানে তারপরে তো প্রক্রিয়াটা হয়তো তাকে শুরু বুঝতে হবে। হবে। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু আপনি আগে বন্ধ করুন, এই সন্ত্রাস থেকে আমাকে বাঁচান। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায়। আপনাদের এই আন্দোলনটার ভবিষ্যতে কি দাঁড়াবে, কি কর্মসূচি থাকবে, কি পরিকল্পনা কি আপনাদের? পরিকল্পনা আসলে আমরা 21শে ফেব্রুয়ারি আমরা বিকেল 3টায় আমরা জনসভা ডেকেছি, আমাদের মহাসমাবেশ ডেকেছি। আমরা মহাসমাবেশ থেকে আমাদের পরবর্তী ঘোষণা আসবে। আমাদের অনলাইন অ্যান্ড ব্লগার্স অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের যিনি দায়িত্বে আছেন ডক্টর ইমরান এইচ সরকার ওই দিন আমাদের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করবে এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি। আমরা একটু শুনছি যে আপনারা আসলে সারা দেশে আপনাদের ছড়িয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত আমাদের নিয়েছেন। সিদ্ধান্ত নিয়েছি। আমি পার্সোনালি সিদ্ধান্ত নিলাম আমার জেলায় চলে যাওয়ার জন্য। এরকম আমাদের বলা হয়েছে, আমরা বেশ কয়েকজন বিভিন্ন জেলায় চলে যাচ্ছি, আমাদের নিজেদের জেলায় জেলায় আন্দোলন করে তোলার চেষ্টা করছি। আচ্ছা, ছোট করে জানতে চাই যে রাজীবের পরিণতিটা আমরা দেখেছি যে আসলে তার খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনাদের উপরে কি এখনো কোনো প্রেশার আছে কিনা? হ্যাঁ, আমি গতকাল দেখতে পেলাম যে লন্ডন ভিত্তিক একটি অনলাইন পত্রিকা থেকে আমাদের প্রায় 25 জনের একটা লিস্ট দিয়েছে, হিট লিস্ট দিয়েছে, এবং সেখানে আমারও নাম দেখতে পেলাম 13 নম্বরে। এবং দেখতে পাচ্ছি যে গতকাল আবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের 19 জনকে নিরাপত্তার কথা বলেছেন, দৈনিক ইত্তেফাকে দেখতে পেলাম। তো এভাবেই চলছে আসলে। আর আজ দেখলাম চিটাগাঙ্গের হাটহাজারীতে আমাদের ছবি নিয়ে এখন পর্যন্ত কি কোনো নিরাপত্তার প্রোটেকশন কি পেয়েছেন? নিরাপত্তা এখন পর্যন্ত আসলে আলাপ করেছে কেউ আপনাদের সাথে? কেউ আমাদের সঙ্গে আলাপও করেনি এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে না আমাদেরকে এখন পর্যন্ত। না, আমি নিরাপত্তা বলতে বুঝি এটা যে গানম্যান দেয়া তা নয়। এই যে ট্রাইব্যুনালের ক্ষেত্রে এটা হচ্ছে এদেরকে গোয়েন্দা নজরদারির আওতায় নিয়ে আসতে হবে। এদেরকে কারা অনুসরণ করছে, এটা শুধু ফিজিক্যাল অনুসরণ, স্যার আপনি ব্লগে কারা অনুসরণ করছে, এদের বিরুদ্ধে কারা বিষোদ্গার করছে, ওইগুলোকে যদি আমরা, আমাদের এই সাইবার যুদ্ধ চালাবার মতন আমাদের ইন্টেলিজেন্সের সেই দক্ষতাগুলো নেই। সাইবার ইন্টেলিজেন্সটা আমাদের এখানে এখনো ডেভেলপ করেনি। সেই দক্ষতাটা তো থাকতে হবে, সেটা করতে হবে আমাদের। না হলে কিন্তু এদের কেন, আমাদের সবার জীবনই বিপন্ন। আমরা কিভাবে লড়াই করব? আজ তো চিটাগাঙ্গের হাটহাজারীতে দেখতে পেলাম আমাদের ছবি পড়ানো হচ্ছে এবং স্লোগান দেয়া হচ্ছে, একটা একটা ব্লগার ধইরা ধইরা জবাই কর। আমাদের স্লোগান, আপনাদের স্লোগানই আমাদেরকে উল্টোভাবে করা হচ্ছে। এবং আগামীকাল তারা হরতালও ডেকেছে জামাত হাটহাজারীতে। ফরিদ ভাই, আপনি কিভাবে দেখছেন এই আন্দোলনের ভবিষ্যৎটা? আপনি কিভাবে দেখছেন? একটা হচ্ছে যে এখানে যেটা ছিল যে নেতৃত্বটা সেটা খুবই আপনার অগোছালো, মানে এটা তো বলতেই হবে। আর একটা পর্যায়ে এসে এদেরকে অবশ্যই ঠিক করতে হবে যে তাদের নেতৃত্ব, তাদের একটা কর্মপরিকল্পনা কোথায় যাবে। কারণ এখন পর্যন্ত আমি যতদূর জানি এদের সাথে আলাপ করি, এবং আলামিন বাবু মানে তার সঙ্গেও আমি আলাপ করেছিলাম, তারা হচ্ছে যে ওই দৈনন্দিন ভিত্তিক কর্মসূচি ওরা ঘোষণা করে, এবং তাদের একটা হচ্ছে দর্শন যে এটা জনতা শুরু করেছে, জনতাই এটা চালিয়ে নেবে। কিন্তু আসলে সেইভাবে হয় না। কারণ তাহলে পরে এমন একটা অবস্থা হতে পারে যে একটা বুদবুদের মতো, যে আমরা 10 দিনই বলুন, 15 দিন বলুন বা 20 দিন বলুন, সেটা সারা বাংলাদেশকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। আমাদের গণমাধ্যমগুলো সমর্থন পেয়েছে, টেলিভিশনগুলো সমর্থন পেয়েছে। কিন্তু যেই শাহবাগ চত্বর থেকে তখন তারা ডিসপার্স করে যেটা গণসংযোগের দিকে যাবে, যখন আর এই জমায়েতটা থাকবে না, আপনি তো বুঝতেই পারছেন যে চতুর্দিকে কিন্তু জামাত এর শক্তিটাকে মানে তাদের মানে অপপ্রচার তো আমরা আলাপ করলাম, কিন্তু অন্য যে তাদের শক্তি, যে রক কাটা রাজনীতি জামাত শিবিরের এবং হত্যা করার রাজনীতি, সেটাকে কিন্তু খাটো করে দেখলে কিন্তু চলবে না। মানে সেই জায়গাটায় তখন তারা কি হবে, এরা কিন্তু এক্সপোজড হয়ে যাবে। আমরা আসলে জামাতটা কি খুব বেশি বড় করে দেখি না? না, আমি মনে করি না খুব বেশি বড় করে আমরা দেখছি তা না। একটা হচ্ছে যে জনতার যে কি মানে প্রত্যাশা, কি আকাঙ্ক্ষা, সেটা আমরা প্রজন্ম চত্বরে বা এই ঘটনায় আমরা জানতে পারলাম। কিন্তু জামাতের সেই যে ক্যাডার বা যারা ওই যে যেটা বললেন কবি ভাই, যে তার আন্ডারগ্রাউন্ড যে যারা মানে সশস্ত্র মিলিটেন্টসরা আছে, তাদেরকে তো আপনি ছোট করে দেখতে পারবেন না। তাহলে রাজীব হায়দার ঘটনাটা এর মধ্যেই হলো কেমন করে? শাহরিয়ার ভাই, খুব ছোট করে আপনি কিভাবে দেখবেন এই ভবিষ্যৎ আন্দোলনের ভবিষ্যৎটা, খুবই ছোট করে? না, আমি তো এটা খুবই ইতিবাচকভাবে দেখছি যে 21 বছর ধরে আমরা অনেকগুলো কথা বলছিলাম যেটা সরকার শুনছিল না, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষেরও সরকারও শুনছিল না। এদের চাপের ফলে বা এই জাগরণের ফলে, মহাজাগরণ বলবো, তার ফলে কিন্তু সরকার কতগুলো ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতে আরো আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। আমি এই দুঃখ রাখি কই, এই কষ্ট রাখি কই, রাজাকার এই দেশে আমার তেলে ভাজে কই, রাজাকার এই দেশে আমার তেলে ভাজে কই। আমি এই দুঃখ রাখি কই, এই কষ্ট রাখি কই, রাজাকার এই দেশে আমার তেলে ভাজে কই, রাজাকার এই দেশে আমার তেলে ভাজে কই। রাজাকারের সাথে আমার বাংলাদেশে বাস, ও ভাই বাংলাদেশে বাস, এ মুখ আমি কোথায় লুকাইয়ে কি সর্বনাশ, দেখেন এ কি সর্বনাশ। রাজাকারের সাথে আমার বাংলাদেশে বাস, ও ভাই বাংলাদেশে বাস, এ মুখ আমি কোথায় লুকাইয়ে কি সর্বনাশ, দেখেন এ কি সর্বনাশ। অনেক সুযোগ নিছ বাছা আর তো দিতে রাজি নয়, অনেক সুযোগ নিছ বাছা আর তো দিতে রাজি নয়। রাজাকার এই দেশে আমার তেলে ভাজে কই, রাজাকার এই দেশে আমার তেলে ভাজে কই। একাত্তরের নর পশু আর তো রক্ষা নাই, তোদের আর তো রক্ষা নাই। ঘুচাবো সব দুঃখ এবার যেথায় তোদের পাই, আমরা যেথায় তোদের পাই। একাত্তরের নর পশু আর তো রক্ষা নাই, তোদের আর তো রক্ষা নাই। ঘুচাবো সব দুঃখ এবার যেথায় তোদের পাই, আমরা যেথায় তোদের পাই। ফাঁসির দৌড়ে খোঁজে তোদের ওই রাজাকার গেলি কই, ফাঁসির দৌড়ে খোঁজে তোদের ওই রাজাকার গেলি কই। রাজাকার এই দেশে আমার তেলে ভাজে কই, রাজাকার এই দেশে আমার তেলে ভাজে কই। আমি এই দুঃখ রাখি কই, এই কষ্ট রাখি কই, রাজাকার এই দেশে আমার তেলে ভাজে কই, রাজাকার এই দেশে আমার তেলে ভাজে কই। আমি এই দুঃখ রাখি কই, এই কষ্ট রাখি কই, রাজাকার এই দেশে আমার তেলে ভাজে 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 কই।